প্রিয় দর্শক, সোশ্যাল নাবিক 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি পার্ট 1 মালদ্বীপ, মালে এবং ভিলগিলি আইল্যান্ড। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি মালে এবং হোলে মালে আইল্যান্ড। মালে এবং হোলে মালে আইল্যান্ডে কি কি রয়েছে আমি সেই বিষয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সো আপনারা আমার সঙ্গে থাকুন। এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের শিপ। আমরা বোটে করে শহরের উদ্দেশ্যে এবং ইমিগ্রেশনের উদ্দেশ্যে আমরা সরে যাচ্ছি। পাশেই যে জেটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কেমিক্যাল জেটি, মালদ্বীপের একমাত্র কেমিক্যাল জেটি। এখান থেকে সকল কেমিক্যাল মালদ্বীপে সরবরাহ করা হয়। আমরা আমাদের শিপ থেকে কেমিক্যাল ডিসার্চ এখানেই করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন পানি কতটা স্বচ্ছ, এবং এই দ্বীপটি অনেক ছোট্ট একটি দ্বীপ, ফুনাদো দ্বীপ। দ্বীপটির নাম ফুনাদো। এখান থেকে আমরা মালে কাস্টম ডকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি কতটা স্বচ্ছ। এটা মালের সিটি, এবং এখানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি অফিস আদালত রয়েছে। এই পাশটাতে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাগ, হয়তো এখানে অত ভালো দেখা যাচ্ছে না। আমরা অলরেডি ইমিগ্রেশন পাস করে আমরা এখন ফিশিং মার্কেটের এরিয়াতে আছি। ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছি টিন ছিটে, এটা ফিশিং মার্কেট। এবং বাম পাশে ফিশিং ট্রলার। এখানে যে গাড়ির গ্যারেজগুলো করা আছে, এগুলা গাড়িগুলো ভাড়ায় চালিত হয়। আমরা পায়ে হেঁটে আমাদের গন্তব্যস্থানে যাবার চেষ্টা করছি। আমাদের টিমটা দুই ভাগে বিভক্ত হবে। একটা যাবে মাফুসি আইল্যান্ডে, এবং আমি যেতে চাই হোলে মালে আইল্যান্ড। হোলে মালে আইল্যান্ড মালদ্বীপের সবচেয়ে বড় আইল্যান্ড, এবং মালে, যেটা মালে সরকারি বাসভবন এবং সরকারি অন্যান্য কার্যালয়। এখন আমরা সেখানে আছি, মালে। অনেকে হয়তো ভাবতে পারবেন যে মালে কত বড়। আসলে মালে 2600 আইল্যান্ডের সমন্বিত একটা দেশ, কিন্তু মালের ভূখণ্ড দেখলে আপনার কাছে মনে হবে যে একটা গ্রামের মতো। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে যেটা অরিজিনাল মালে, সেটা একটা গ্রামের চেয়েও ছোট, এবং যেটা হোলে মালে সেটা একটা গ্রামের চেয়ে ছোট। এটা বলা যেতে পারে মালে এবং হোলে মালে এবং ভিলিগিলি তিনটা মিলে একটা ইউনিয়নের চেয়েও ছোট হতে পারে। পুরো মালদ্বীপ একত্রিত করলে হয়তো বাংলাদেশের একটা থানার মতো হবে। মালদ্বীপ এতই ছোট, কিন্তু মালদ্বীপে যত ওয়ার্কার কাজ করে তার 80% বাংলাদেশি। আমি 2 দিনের সুযোগ পেয়েছিলাম। আমার কাছে মনে হয়নি এটা মালদ্বীপ, আমার কাছে মনে হয়েছে এটা বাংলাদেশের কোনো একটা অঞ্চল। কেননা এখানে বাংলা ভাষা র্যান্ডম বলা যায়। এখানে আনাচে কোনাচে যেখানে সেখানে বাঙালি বিদ্যমান, এবং যে কোনো কাজের ওয়ার্কার আমি যেটা দেখলাম সবাই বাঙালি। বিশেষ করে বিকেল বেলা হলে বিভিন্ন পার্ক এবং মাঠগুলোতে যেখানে বসার মতো পরিবেশ আছে, সেখানে আসলে বিভিন্ন দেশের মানুষ আপনারা এখানে পেয়ে থাকবেন, তাদের সঙ্গে কথা বলতে পারবেন। আমার কাছে খুব ভালো লেগেছে, এবং এদের সঙ্গে আমি এদের থাকা খাওয়া এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্বন্ধে আমি জানার চেষ্টা করেছি। এরা বলেছে মালদ্বীপ আসতে মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে, আর স্যালারি স্টার্টিং অবস্থায় 50,000 থেকে শুরু করে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত পাওয়া যায়। কেউ কেউ এর বেশি পেয়ে থাকে। কিন্তু মালদ্বীপ অনেক ছোট রাষ্ট্র হওয়ার বিধায় এখানে কাজের ভ্যাকেন্সি অনেক কম হয়ে থাকে। তাই যেহেতু অনেক পরিমাণ বাঙালি মালদ্বীপে এসেছে, এখন নতুন করে বাঙালিরা এসে খুব একটা সুবিধা করতে পারে না। আমরা এখন যে জায়গাটিতে আছি, এটা মালদ্বীপের ন্যাশনাল ফ্ল্যাগ স্টেশন। এটা ন্যাশনাল ফ্ল্যাগ। আপনারা এখান থেকে জাতীয় পতাকা অলরেডি এখানে উড়ানো থাকে।
আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি স্পিড বোট টার্মিনাল দিকে। এখানে একটা জেটি আছে, যেটা আমরা রেখে এসেছি, প্রেসিডেন্ট শিয়াল জেটি। আমরা যেখানে আছি এটা মালদ্বীপ পুলিশ সার্ভিস। সমস্ত মালদ্বীপের পুলিশ হেডকোয়ার্টার যেটা বলা যেতে পারে। এখানে পুলিশের যে সার্ভিসিং এখান থেকে দেওয়া হয় হাতের ডান পাশে। আমাদের কলিগেরা তারা আমার সঙ্গে যাচ্ছেন। পার্কিং এ অনেক মোটরসাইকেল দেখা যাচ্ছে, ওয়ার্কারদের মোটরসাইকেল। আমি এখন যে এরিয়াতে আছি এই এরিয়াতে অনেক সরকারি অফিস, এর আগেও আমি বলেছি অনেক অফিস রয়েছে। তার মধ্যে ডিপার্টমেন্ট অফ ফরেন লেবার অফিস এখানে অবস্থিত। এটা মালে, হোলে মালের পাশে মালে। এখানে অবস্থিত সিটি গার্ডেন। এখানে অবস্থিত মালে ডক। আমরা অলরেডি 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছি। আমাদের একটি টিম মাফুসিতে চলে গিয়েছেন এবং আমি হোলেমালের উদ্দেশ্যে এখন বাসে উঠবো। আমার 3 জন বাংলাদেশের সঙ্গে পরিচয় হয়েছে, তারা আমাকে কিভাবে বাসে উঠতে হয় সেই বিষয়ে ডিরেকশন দিয়েছেন। আমি তাদের ডিরেকশন অনুসারে আমি বাসের টিকিট কেটেছি এবং তাদের সঙ্গে আমি বাসে উঠেছি। বাস ছেড়ে দিয়েছে, পাশেই যে বিল্ডিং গুলো দেখালাম আমরা চলে আসছি। এখন আমরা এসেছি মেইন রোডে। আমাদের বাসটা মালে এবং হোলে মালের মেইন রোড। এবং আমাদের স্ক্রিনে যে সাগরটি দেখতে পাচ্ছেন এটাই মালের সাগর, যেটা ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশানের মাঝখানে একটা ছোট্ট, একটা নয় প্রায় 2600 দ্বীপের সমন্বয়ে একটা দ্বীপ, একটা দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। আমাদের বাস সামনের দিকে এগোচ্ছে মেইন হাইওয়ে দিয়ে। এটা ওদের মেইন হাইওয়ে। আমরা সিগন্যাল পেয়েছি এবং সিগন্যালে দাঁড়িয়ে গেছি। সিগন্যাল শেষে আমাদের বাস আবার গন্তব্যস্থানের দিকে এগোচ্ছে। মালেতে বিভিন্ন ভাষা এখানে এদের দেশের জনগণ ব্যবহার করে থাকে। তাদের মধ্যে ধিবেলি ভাষা অন্যতম, এদের প্রধান ভাষা। এছাড়াও অনেক সংখ্যালঘু ভাষা রয়েছে, যেমন সিংহলি, গুজরাটি, মালায়ালাম। পর্যটন কেন্দ্রগুলিতে সাধারণত ইংরেজি বলা হয়ে থাকে। ইংরেজি এদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমরা
আপনারা ভাষাগুলো শুনে বুঝতে পারছেন যে মালায়ালাম, গুজরাটি, সিংহলি এগুলো সকল ভাষাগুলো ইন্ডিয়ান ভাষা। কারণ ইন্ডিয়ান জনগণ একসময় মালেতে এসে এরা এই ভাষাগুলো প্রচলন করে এবং এরা নিজেরা এই ভাষাগুলো বলে থাকে। এছাড়াও এখানে হিন্দি ভাষা শোনা যায়। আমরা সামনের দিকে এগোচ্ছি, সামনে আমরা একটা বড় ব্রিজ দেখতে পাবো। আমাদের এখন বাম পাশে, ডান পাশে, দুই পাশে সাগর। আমরা সাগর অতিক্রম করছি। আমরা একটা বিমানবন্দর দেখানোর চেষ্টা করব। রাস্তার পাশে এই যেগুলা টিনের মতো ছাউনি দেখতে পাচ্ছেন, এগুলা আসলে টিনের মতো ছাউনি নয়, এগুলা সৌর বিদ্যুতের প্যানেল। এখানে সৌর বিদ্যুৎ প্যানেল বসানো হয়েছে এবং এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই পুরা মালেতে দেওয়া হয়। এছাড়াও অন্যান্য তেলের মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অল্টারনেটিভ কিছু এখানে রাখা হয়েছে এবং এই রাস্তাটি সম্পূর্ণ চীনের তৈরি, চীন প্রকল্প। এবং যে ব্রিজটা করা হয়েছে এটা চীনেরই তৈরি। হোলো মালে যে দ্বীপটা সম্বন্ধে আমি বলতে চেয়েছি, এই দ্বীপে কি কি বিদ্যমান, যেমন এই দ্বীপে একটা এয়ারপোর্ট রয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা মালদ্বীপের একমাত্র এয়ারপোর্ট। এবং এখানে পাওয়া যাবে আপনাদের বিভিন্ন পর্যটকের জন্য পর্যটক প্লেন, ছোট ছোট পর্যটক প্লেন। এখানে সাগরে ঘোরার জন্য ছোট ছোট স্পিড বোট, যা আপনাদের জন্য খুব আনন্দদায়ক। এই স্পিড বোট গুলোতে আপনারা সাগরের মাঝখানে গিয়ে ঘুরে আসতে পারবেন। আমরা দেখতে দেখতে অনেকটুকু রাস্তা চলে এসেছি। আমরা হলিমালের কাছাকাছি চলে এসেছি। হলিমালের পুরো দ্বীপটাকে হলিমালে বলা হয়, বাট আমরা যেখানে যাব আমরা তার কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখছেন এখানে বালি ফেলে আবাসিক তৈরি করার প্রকল্প চলছে। মালদ্বীপের একটা বিশেষ সুবিধা এদের সরকার তৈরি করেছে জনগণের জন্য, যেমন 60 বছর হলে আর কাউকে কোনো কাজ করতে হয় না। সরকার তার পক্ষ থেকে একটা ফ্ল্যাট এবং তার সকল খরচা বহন করে। সরকারের পক্ষ থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া রয়েছে। আর একটা বিষয় আমি আলোচনা করতে চাই, সেটা এখানকার যারা ড্রাইভার আছে, বিশেষ করে বাস এবং প্রাইভেট কার, বিশেষ করে এই সেক্টরগুলোতে কোনো বিদেশিকে নিয়োগ করা হয় না। এটা সম্পূর্ণ মালদ্বীপের সিটিজেনশিপ হতে হবে। এবং আরেকটা বিষয় আমি অবগত করতে চাই, মালদ্বীপে কোনো বহিরাগতকে সিটিজেনশিপ দেওয়া হয় না, কারণ মালদ্বীপ অনেক ছোট এবং বহিরাগতদের এভাবে সিটিজেনশিপ তারা দেয় না। দিলে হয়তো তাদের জন্য এটা অসুবিধা হবে, এজন্য তারা এটা থেকে বহিরাগতদের বিরত রেখেছে। আমি 2 দিন এখানে ঘোরার সুযোগ পেয়েছি এবং আমি মালদ্বীপ সম্বন্ধে যতটা জানি, এদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, বাট এদের পুলিশ রয়েছে নিরাপত্তার জন্য। বিশেষ করে টুরিস্ট নিরাপত্তাটাকে এরা বেশি গুরুত্ব দিয়ে থাকে। আমি স্ক্রিনে যে এরিয়াটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা বিচ এরিয়া। এই বিচ এরিয়াটি অনেক লম্বা।
আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি এবং বাস থেকে নামছি। আপনারা লক্ষ্য করেছেন বাসটি 2 তলা বিশিষ্ট, অর্থাৎ একটা বাসে অনেক যাত্রী ওঠা সম্ভব। এটা যানজট নিরসনের একটা ভালো দিক বলতে পারেন। এবং বাসগুলো অনেক অত্যাধুনিক। আমি এখন হোলে মালে চলে এসেছি। আমরা সেন্ট্রাল পার্ক পাস করে চলে এসেছি মালে ঠিক শেষের দিকে। এখানে সেন্ট্রাল পার্ক নামে একটি পার্ক রয়েছে এবং এই পার্কটা অনেক সুন্দর। এর পাশে আপনারা যে সুবিধাগুলো পেয়ে থাকবেন সেটা স্পিড বোট সার্ভিসের মাধ্যমে মালের সেন্ট্রাল পার্ক এই স্থান থেকে হোলে মালে ফেরি টার্মিনাল, এইখান থেকে স্পিড বোট টার্মিনাল যাই বলেন, এইখান থেকে ডিপ সিতে গিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন খুবই অল্প খরচে ফ্যামিলি নিয়ে। এবং এই জায়গাটা অনেক সুরক্ষিত। এর মাঝখানে সাগর রয়েছে এবং এমন ভাবে এরা তৈরি করেছে যাতে বাইরে থেকে কোনো সুনামি বা কোনো ঝড় আসলে এর ভিতরে কোনো ক্ষতি করতে পারবে না, টুরিস্টদের কোনো ক্ষতি হবে না। এখানে একটা কন্টেনার পোর্ট রয়েছে সেন্ট্রাল পার্কের পাশে। আমি আমার সাথে আরো 3 জন বাঙালি আমাদের পরিচিত কলিগ, যাদের সঙ্গে এখানে এসে পরিচিত হয়েছি, তাদের সাথে এসে ঘোরাফেরা করছি। এগুলা নারকেল গাছ এবং পুরোটাই বালি। আমরা এখন বিচ এরিয়াতে যাওয়ার চেষ্টা করব। হোলে মালের এই বিচটা সবচেয়ে বড় বিচ ওদের দেশের। আমার কাছে যেটা মনে হয়েছে এটা অনেক লম্বা এবং মানুষ এখানে এসে বিভিন্ন বিনোদন করে, তারা তাদের সময় অতিবাহিত করে। জায়গাটা অনেক সুন্দর। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এটা আমার সেই পরিচিত ভাই বাঙালি, যে আমাকে সাথে করে নিয়ে এই এরিয়াটা ঘুরে দেখাচ্ছে। আপনারা স্পিডবোট দেখতে পাচ্ছেন, এটা স্পিডবোট সার্ভিস। অনেকে আছে স্পিডবোটের মাধ্যমে একটু ঘুরে দেখে। মালদ্বীপে প্রচুর পরিমাণে নারকেল গাছ রয়েছে। এটি হোলে মালে পাবলিক বিচ, এটা সবার জন্য উন্মুক্ত। আমি যেটা দেখেছি মালদ্বীপের যারা সিটিজেনশিপ আছে বিকেল হলেই তারা এখানে এসে তাদের সময় অতিবাহিত করে। বিশেষ করে মহিলাদেরকে বেশি দেখা যায়, ফ্যামিলি সহ আসতে দেখা যায়, আর তার মধ্যে মহিলাদেরকে একটু বেশি দেখা যায়। এখানে উন্নত মানের কিছু কফি শপ, হোটেল, বিভিন্ন রকম স্পা সার্ভিস রয়েছে। এখানে লেখাপড়া করার জন্য বাচ্চাদের নিজুম প্লে স্কুল, এছাড়া কলেজ রয়েছে। মালদ্বীপ আসার জন্য কিছু এজেন্সি কাজ করে, যারা ঘুরতে আসবেন তাদের এই এজেন্সির পক্ষ থেকে ওরা ঘোরাবে, ওদের হোটেলে রাখবে, প্লেন যাওয়া আসার প্লেন ফেয়ার ওরাই বহন করবে। আপনাকে একসাথে বা ভাগে ভাগে টাকাগুলো পেইড করতে হবে। আমি আছি পাবলিক বিচে, এটা অনেক বড় এবং আমার কাছে অনেক ভালো লাগছে।
এই মেয়েদেরকে দেখছেন, এগুলা সবাই আমার মতো ঘুরতে আসছে। বিচের ঠিক উপরে আবাসিক এবং বিভিন্ন হোটেল রয়েছে। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা এ সকল হোটেলে থাকতে পারবেন এবং এখান থেকে বিচ দেখতে পারবেন, এবং যারা ফ্যামিলি ছাড়া আসবেন তারাও থাকতে পারবেন, তাদের জন্য সুবিধা রয়েছে। আমি এসেছি প্রায় বিকেল গড়িয়ে, সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার একটু আগ মুহূর্তে, এখনো হয়নি বাট হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি সুন্দর মালদ্বীপ, আপনাদের অনেক ভালো লাগবে। আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই সেই ভাই যিনি আমাকে হেল্প করেছেন, মালদ্বীপ সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন দিয়েছেন এবং মালদ্বীপের কোথায় সুন্দর, কোথায় কেমন এ সম্বন্ধে ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি। উনি আমাদের বাঙালি ভাই, ওনার সম্বন্ধী এখানে থাকেন, যিনি ওনাকে নিয়ে আসছেন। উনি অনেক ভালো। এখন আমি ওনার সাথে ঘোরাফেরা করছি। উনি আমাদের এখান থেকে অন্য একটা এরিয়াতে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বিচ এরিয়াতে বাচ্চারা খেলাধুলা করছে এবং ফ্যামিলি সহ এখানে তাদের টাইম অতিবাহিত করছে। এদের মধ্যে বিশেষ করে মহিলা বেশি আমরা লক্ষ্য করতে পারছি। এরা সবাই স্থানীয় মালদ্বীপের বাসিন্দা। আসলে মালদ্বীপ এক সময় ছিল মৎস্যজীবীদের একটা স্থান, এখন এটা সম্পূর্ণ পর্যটকের উপর নির্ভরশীল। পর্যটক এদের মেইন ইনকাম। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই মালদ্বীপ আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং খুবই কম খরচে যদি কেউ ফ্যামিলি ট্যুরে আসতে চায়, তো আমি মালদ্বীপকে অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি যদি খুব কম খরচে ভালো একটি দেশ, বাংলাদেশি খাবার সহ সকল বাংলাদেশি পরিবেশে পরিবেশ পেতে চাই, কেউ বিদেশে আসতে আগ্রহী কাজের উদ্দেশ্যে, আমি মালদ্বীপকে সাজেস্ট করি। এবং এখানে বৈধভাবে আসতে পারলে তো ভালো, কিন্তু অবৈধভাবে আসলেও তার বেতন খুব একটা খারাপ হয় না। 50,000-এর উপরে বেতন পাওয়া যায়। এখানে 50 থেকে শুরু, যারা স্টার্টিং অবস্থায় কাজ করে তাদের বেতন 50, এবং যারা আস্তে আস্তে পুরাতন হয়ে যায় তাদের বেতন আরো বেশি। আমি এখন পাবলিক বিচ এরিয়া থেকে চলে যাচ্ছি পার্ক এরিয়াতে। আমরা হাঁটতে হাঁটতে পার্ক এরিয়াতে যাচ্ছি। যেহেতু মালদ্বীপ অনেক ছোট, তাই পার্ক এরিয়া, বিচ এরিয়া বা অন্যান্য এরিয়াগুলো খুব একটা দূরে নয়। আমরা 5 থেকে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাব। স্থানীয় মালদ্বীপিয়ান যারা রয়েছেন তাদেরকে দেখে
অনেকে হয়তো মনে করবেন বাংলাদেশি, কিন্তু না, তাদেরকে তিলিগন বা শ্রীলঙ্কানদের মতো লাগে। আমাদের দেশে তো সকল ধরনের মানুষ রয়েছে। আমাকে দেখাচ্ছে কোথায় কি আছে, আমি তাদেরকে অনুসরণ করছি এবং তাদের সাথে আমি পার্কিং এরিয়াতে যাচ্ছি। মেয়েগুলা মালদ্বীপিয়ান, বাট আর বাকি যাদেরকে দেখা যাচ্ছে এরা বাঙালি এবং কিছু আছে টুরিস্ট। আমার স্ক্রিনে দেখা সামনে দুজনকে দেখতে পেলেন, এখানে কিছু মেয়ে বসে আছে, এরা মালদ্বীপের স্থানীয়। হোলে মালেতে আপনারা ফিশিং পোর্ট এবং ফিশিং মার্কেট পাবেন, যেটা মালেতে আমরা পেয়েছি। আমরা এখন এসেছি পার্কে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা বিশাল একটি পার্ক এরিয়া, যা টুরিস্টদের জন্য করা হয়েছে। আমি ভিডিওতে আপনাদেরকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে যারা বসে সময় কাটাচ্ছেন বেশিরভাগই আপনারা লক্ষ্য করতে পারেন যে এরা বাঙালি এবং কাজের উদ্দেশ্যে মালদ্বীপ এসেছেন। বিকেল হলে এদেরকে পার্কে এবং বিভিন্ন বসার জায়গাগুলোতে দেখা যায়। এটা মালদ্বীপের সিটিজেন, কিছু খেলনা বিক্রি করতেছে। আমরা এখন যেখানে আছি এটা ক্যানাল পার্ক এবং সেন্ট্রাল পার্ক, এটা পাশাপাশি। এই এরিয়াটা সেন্ট্রাল পার্কের মধ্যেই পড়ে। আমরা হেঁটে যাচ্ছি একটু শেষের দিকে, পার্কের একটু শেষের দিকে। আমাদের প্রায় দিনের আলো শেষ, সন্ধ্যার আগমন ঘটছে। এখন হয়তো আমরা বেশি সময় এখানে অতিবাহিত করতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব আমরা ভিডিওতে রেকর্ড করার চেষ্টা করতেছি। এখানে আসছি স্পিড বোটের টিকিট নেওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় আজকে বোট সার্ভিস বন্ধ আছে। এখানে চিকেন কাবাব, যেহেতু তিনজন ব্যক্তির সঙ্গে আমি পরিচিত হয়েছি, তাই আমার পক্ষ থেকে তাদেরকে আমি চেষ্টা করছি কিছু ট্রিট দেবার।
এই মেয়েগুলোকে দেখতে পাচ্ছেন, এটা মালদ্বীপের সিটিজেনশিপ। তারা এভাবে চলাফেরা করে, প্যান্ট শার্ট এবং হিজাব। আমরা বিভিন্ন দেশে গিয়েছি, বিশেষ করে মিডল ইস্টের দেশগুলোতে মহিলাদেরকে দেখাই যায় না। আর তুর্কিতে গিয়েছি, তুর্কিতে ওয়েস্টার্ন ড্রেস এরা পরিধান করে থাকে। আর ওয়েস্টার্ন ড্রেস পরিধান করলেও হিজাব মেয়েদের থাকে। মালদ্বীপ এসে অনেকটা আধুনিক মুসলিমদের মতো আমার কাছে মনে হয়েছে। আমাদের চিকেন কাবাব খাওয়া শেষ, আমরা আবার বাস টার্মিনাল দিকে রওনা দিচ্ছি। আমাকে আবার শিপে রিটার্ন ফিরতে হবে। আমাদের দিনের আলো শেষ, এখন রাতের বেলায় খুব একটা টাইম অতিবাহিত করা যাবে না। ওইদিকে আমাদের বোটে ফিরতে হবে 9টার আগে, কেননা বোট 9টার পরে আর যাবে না। তো এটা একটা অসুবিধার কারণ, 9টার আগে আমাকে বোটে ফিরতে হবে। যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে আমি একটা বিষয় জানাতে চাই, যদি কেউ কম খরচে মালদ্বীপে আসতে চান, তা আপনারা তো আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পেলেন। এখানে বিভিন্ন ধরনের কর্মসংস্থান রয়েছে। বিশেষ করে আমার দেখা যে কর্মসংস্থানগুলো চোখে পড়েছে, সেগুলো বিল্ডিং কনস্ট্রাকশন সংক্রান্ত কাজই বেশি মনে হলো। যেমন এখানে থাকতে পারে বিল্ডিং নির্মাণ, স্যানিটারি, ইলেকট্রিক এবং অন্যান্য পাইপলাইনের কাজ থাকতে পারে। আমি কিছু লোকের সঙ্গে পরিচিত হয়েছিলাম এর আগে, তাদেরকে দেখেছি। তারা ইন্টারনেট কেবলের সংযোগের কাজ করে থাকে। এছাড়াও রাস্তাঘাট বা অন্যান্য কনস্ট্রাকশনের কাজ অনেকে করে থাকে। যেমন আমার যে সাথে যে 3জন কলিগ রয়েছে, তাদের মধ্যে একজন আছে যিনি আবাসিক হোটেলে টেকনিশিয়ান হিসেবে আছেন এবং উনি প্রায় বাংলাদেশের 70 থেকে 80 হাজার টাকা বেতনে চাকরি করেন। আমি এর আগেও বলেছি, যেমন এই সকল আবাসিক হোটেলের এজেন্সিগুলা তারা বিভিন্ন দেশ থেকে প্যাকেজের মাধ্যমে লোকজনকে, বিভিন্ন টুরিস্টকে নিয়ে আসে এবং 3 দিন, 5 দিন, 7 দিন রেখে আবার তাদের নিজ দায়িত্বে বিমানে টিকিট কেটে টার্মিনেট করিয়ে দেয়। এবং এই এজেন্সিগুলো অনেক সেফ, তাদের নিজস্ব হোটেল। সো যারা ট্যুরের জন্য আসতে চান তারাও আসতে পারেন। আমার কাছে যেটা মনে হয়, মালদ্বীপে 3 থেকে 4 দিন স্টে করলে পুরো মালদ্বীপ ঘুরে বেড়ানো সম্ভব। আস্তে আস্তে বাস টার্মিনালের দিকে আমরা এগোচ্ছি। মালদ্বীপে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে সেটা হলো কোনো সাইকেল নেই, কোনো রিক্সা নেই, কোনো ভ্যান বা মালগাড়ি আমার চোখে পড়েনি। আমি জানি না যে এরা মালগাড়িতে, ভ্যান টাইপের যে মালগাড়ি আছে যেগুলো বাংলাদেশে বিদ্যমান, যেমন অল্প মাল নিতে সহায়ক, ওরা কিভাবে এটা নেয়। কিন্তু ছোট ছোট ট্রাক টাইপের মালগাড়িগুলো আছে। আমি মালের দিকে রওনা দিয়েছি প্রাইভেট কারে এবং কার ড্রাইভারের সঙ্গে কথা বলছি। আমি প্রাইভেট কারে আসছি কারণ এখন রাত অনেক হয়েছে, আমি আর বাস পাবো না, বাস সার্ভিস বন্ধ। যেমন প্রাইভেট কার সার্ভিস সারা রাত চালু থাকে, কোনো ব্যাপার না, মালদ্বীপের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যায়, বিশেষ করে মালে এবং হোলে মালে। তাই আমি এখন প্রাইভেট কারে করে আমি আমার গন্তব্যস্থানে চলে আসতেছি। আমি প্রথমের দিকে যে ভিডিওগুলো দেখিয়েছি, সেখানে আপনারা দেখেছেন হাতের বাম পাশে এগুলো সৌর প্যানেল, এখান থেকে এরা বিদ্যুৎ উৎপাদন করে থাকে। এবং হাতের ডান পাশে যে ঝিকঝিক আলোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা এয়ারপোর্ট, মালদ্বীপের একমাত্র এয়ারপোর্ট। ইউরোপীয় দেশ বা উন্নত দেশের আদলে এই রাস্তা গুলো করা,
যেহেতু এখানে টুরিস্ট নির্ভর দেশ, তাই সৌন্দর্যতা রক্ষা করে এগুলা করা হয়। হোলেমালের এই রাস্তাটা একটু লেন্দি। এয়ারপোর্ট, বড় বড় ল্যাম্প বাতিগুলো দেখা যাচ্ছে। এয়ারপোর্টটা দিনের বেলা অনেক সুন্দর লাগে এবং মনে হয় বিমান মাটিতে নয়, সাগরের মধ্যে ল্যান্ড করছে এবং সাগর থেকে উঠছে। আমরা আরেকটু এগোলেই ব্রিজ পাবো, যেটা মালদ্বীপের একমাত্র ব্রিজ। চায়না সরকার ব্রিজটা করে দিয়েছে এবং ইন্ডিয়ান প্রজেক্ট হিসাবে মালদ্বীপের দ্বিতীয় ব্রিজ, যেটা সংযোগ করতে যাচ্ছে ভিলিগিলি এবং মালে। আর এটা সংযোগ করেছে মালদ্বীপ, মালদ্বীপের মালে এবং হোলে মালে। আমার ভিডিওতে আপনাদের অনেক কিছু আমি দেখানোর চেষ্টা করেছি। যারা মালদ্বীপে আসতে চান এবং যারা মালদ্বীপ সম্বন্ধে জানতে চান, তারা অনেক ইনফরমেশন এখানে অলরেডি পেয়ে গিয়েছেন। আমি আমার ড্রাইভারের সঙ্গে কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থানে আমরা চলে আসতেছি। উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমরা কোন দেশি, কিভাবে এসেছি এখানে। আমি ওনাকে বললাম বাংলাদেশি, আমরা জব পারপাসে এখানে এসেছি। উনি খুব খুশি হয়েছেন আমার সঙ্গে কথা বলে। আমার ভিডিও শেষের দিকে চলে এসেছি, আমরা এখন শেষ করতে যাব আমাদের ভিডিও। যদি আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমার মার্জিত দেখবেন এবং যদি কোনো প্রশ্ন করার থাকে আপনারা কমেন্টস করতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।